নমস্কার। আমি এই চ্যানেলে বিভিন্ন দেশ থেকে বাছাই করা কিছু রূপকথার গল্প নিয়ে আসি। যারা গল্প শুনতে শুনতে ঘুমাতে ভালোবাসেন, এই চ্যানেলের গল্পগুলি শুধুমাত্র তাদের জন্য। আর আমার চ্যানেলের গল্পগুলি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এমন আরও অনেক গল্প আপনারা এই চ্যানেলে শুনতে পান। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, গল্পগুলি শোনার আগে আপনারা ঘরের সমস্ত আলো নিভিয়ে শান্ত মনে শুয়ে পড়বেন। আর ধীরে ধীরে আপনি এই গল্পের জগতে প্রবেশ করবেন। আমার আজকের রূপকথার গল্প চামড়ার ব্যাগে গল্পের আত্মা। এটি কোরিয়া দেশের গল্প। কোরিয়া দেশটি খুব বেশি দূরে নয়, তবে কোরিয়া নামে মোট দুটি দেশ আছে, উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া। এই কোরিয়া বিশ্বের অন্য দেশগুলির মতো নয়। জাপান ও চীনের সাথে সাথে এশিয়ার অন্যতম একটি উন্নত দেশ হল কোরিয়া। কোরিয়া দেশের রূপকথার গল্পগুলোর মধ্যে গল্পরাও অনেক সময় গল্পের চরিত্র হয়ে এসেছে। এক সময় এই কোরিয়া দেশে খুব ধনী একজন ব্যক্তি ছিলেন। তার একটি মাত্র ছেলে ছিল। ছেলেটি রূপকথা, উপকথা আর পরীদের গল্প শুনতে ভীষণ ভালোবাসত। প্রতি রাতে যখন সে ঘুমোতে যেত, একজন চাকর তার ঘরে বসে বসে তাকে একটি করে মজার গল্প শোনাতো। এই গল্পগুলির মধ্যে ভয়ানক ড্রাগন আর বাঘেদের গল্পও ছিল। কিছু গল্প ছিল দুষ্টু পরীদের নিয়ে, অথবা ভয়ানক শেয়ালদের আত্মা নিয়ে। আবার কিছু কিছু গল্প ছিল ভালো পরী, সুন্দরী রাজকুমারী অথবা বীর যোদ্ধাদের নিয়ে। সেই ছেলেটির ঘরের দরজায় চামড়ার একটি পুরনো থলে ঝোলানো ছিল। থলেটার গলায় একটা শক্ত ফিতেও বাঁধা থাকত। প্রতিদিন রাতে যখন চাকর সেই ছেলেটাকে গল্প শোনাতো, তখন প্রত্যেক গল্পের আত্মা সেই ব্যাগের মধ্যে ঢুকে পড়ত, আর তারপর থেকে সেই ব্যাগেই তাকে থাকতে হতো। যতদিন না পর্যন্ত ছেলেটা অন্য কাউকে সেই গল্পটি শোনাতো, ততদিন আত্মাটি সেই থলের মধ্যেই থাকতে বাধ্য হতো। ব্যাগের মধ্যে থাকা এই আত্মাদের দুর্ভাগ্য এই ছিল যে ছেলেটি ছিল ভীষণ স্বার্থপর। দিনের বেলায় যখন অন্য ছেলেদের সাথে সে খেলা করত, তখন অন্য ছেলেরা তাকে বলতো, আমরা জানি যে তোমাদের চাকররা তোমাকে অনেক মজার গল্প বলে, তার থেকে আমাদের কিছু শোনাও না ভাই। কিন্তু ছেলেটি কিন্তু কিছুতেই সেই সব গল্প বলতো না। সমস্ত গল্প নিজের মনের মধ্যে জমিয়ে রাখত। বছরের পর বছর ধরে দরজায় ঝোলানো পুরনো সেই চামড়ার ব্যাগে গল্পের আত্মার ভিড় বাড়তে থাকলো।
গল্পের ভালো এবং খারাপ আত্মারা থলের মধ্যে গাদাগাদি করে এমনভাবে ছিল যে তাদের নড়াচড়া করবার জায়গা পর্যন্ত ছিল না। ফলে ধীরে ধীরে তারা খুব রাগান্বিত, অসন্তুষ্ট আর বিরক্ত হয়ে পড়ল। এইভাবেই ছেলেটি একদিন যুবকে পরিণত হলো। গল্প বলা চাকরদের মধ্যে মাত্র একজন তার সাথে থেকে গিয়েছিল। সে ছিল একজন বিশ্বস্ত পুরনো চাকর। এই চাকরটি সমস্ত দেশের পুরনো লোককথা আর গল্প জানত। ছেলেটা যদিও এখনো বেশ বয়স্ক, তবুও সে গল্প শুনতে ভালোবাসত। আর তার এই চাকরটা তাকে প্রতি রাতে একটা করে গল্প শোনাতো। আর প্রতি রাতে নতুন একটা গল্পের আত্মাকে শোবার ঘরের দরজায় ঝোলানো সেই থলেতে চাপাচাপি করে ঢুকতে হতো। ভেতর থেকে বাকি আত্মাগুলো চিৎকার করে উঠত, এখানে একদম জায়গা নেই, আমরা একেবারে আলু ভর্তা হয়ে গেছি। কিন্তু তাতে কোনো লাভই হতো না। নতুন আত্মাটিকে সেই থলেতে ঢুকতেই হতো। বন্ধুরা যুবকটিকে তার জানা গল্প থেকে তাদের কিছু গল্প বলবার জন্য বারবার অনুরোধ করত, কিন্তু সেই স্বার্থপর যুবক তা বলতে অস্বীকার করত। যুবকটি আস্তে আস্তে আরো বড় হলো। ইতিমধ্যে তার বাবা মাও মারা গেলেন, কিন্তু তার একজন দয়ালু চাচা ছিল, সেই তার দেখাশোনা করত। যেহেতু যুবকটি ধনী ছিল, তাই তার একটা ভালো বিয়ের ব্যবস্থা করতে তার চাচাকে কোনো বেগই পেতে হলো না। বিয়ের সব আয়োজন সম্পূর্ণ হলো। তারপর একদিন বরযাত্রী সহ কনের বাড়ির উদ্দেশ্যে বরযাত্রার দিনটিও ঘনিয়ে এলো। রওনা হওয়ার আগে যে চাকরটা তাকে রোজ গল্প শোনাতো, বিশেষ একটি কাজে সে যুবকটি শোবার ঘরে গেল। ঘরে ঢোকার পরেই সে ক্ষুব্ধ কণ্ঠস্বর শুনতে পেয়ে হতচকিত হয়ে পড়ল, কারণ সে জানতো এই ঘরে কেউ নেই। তাহলে কি চোর এলো? সে চুপি চুপি এগিয়ে গেল ব্যাপারটা ভালো করে আঁচ করার জন্য। আজকে ওর বিয়ে হচ্ছে, তোমরা জানো? একটি কণ্ঠস্বর হঠাৎ এই কথা বলে উঠল। হ্যাঁ, ও আজকে খুব জমকালো পোশাক পরে বিরাট একটা খানা পিনার আসরে যাচ্ছে, কিন্তু আমাদের এই থলেতেই গাদাগাদি করে পড়ে থাকতে হচ্ছে। ব্যাপারটা ভালো হলো না। আমরা এখানে বহুদিন ধরে পড়ে আছি। যে কণ্ঠটি চিৎকার করে উঠল সেটা যে একটা শেয়ালের আত্মা, তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা চলো, আমরা সেই স্বার্থপর যুবকটিকে হত্যা করি। ও মরে গেলে আমরা এই থলে থেকে মুক্তি পেয়ে যাব। কথাটা শুনে সব আত্মারা চিৎকার করে উঠল, কি সুন্দর বুদ্ধি! হ্যাঁ,
আমরা তাই করব। অনেকগুলো অসন্তুষ্ট আত্মা একমত হলো। পুরাতন চাকরটি খুব ধীরে ধীরে দরজা ঠেলে শোবার ঘরের ভেতরে ঢুকলো, আর পুরাতন চামড়ার থলের ভেতরে উকি দিল। সে অবাক হয়ে দেখল যে থলেটা ফুলে ফুলে উঠছে আর দোল খাচ্ছে, কারণ ভেতরে আত্মারা তাদের মুষ্টিবদ্ধ হাত নাড়ছিল আর রেগে রেগে কথা বলছিল। তবে ভালো পরী, সুন্দরী রাজকুমারী আর বীর যোদ্ধাদের গল্পের আত্মারা চুপচাপ ছিল। তারা অন্যদের ভয় পাচ্ছিল। সৌভাগ্যক্রমে পুরাতন চাকরটি যুবকটিকে খুব ভালোবাসত। তাই সে চুপচাপ দাঁড়িয়ে আত্মাদের পরিকল্পনা শুনল। তারপর বরের বাড়ি থেকে কনের বাড়ি অনেক দূরের রাস্তা। বাঘের গল্পের আত্মা বলল, যুবকটি গরমে পিপাসার্ত হয়ে পড়বে। পানির আত্মাটি আমার বন্ধু হয়। আমি তাকে বলে দেব রাস্তার ধারের কোনো কুয়োর মধ্যে লুকিয়ে থাকতে, আর পানির ওপরে কুমড়োর তৈরি একটি সুন্দর পাত্র ভাসিয়ে রাখতে, যাতে যুবকটি পানি পান করলে পানির আত্মা তার গলায় আটকে যায় আর তাকে মেরে ফেলতে পারে। খুব সুন্দর বুদ্ধি, একটা শেয়াল আত্মা হেসে উঠল। কিন্তু যদি কোনো কারণে এই ফাঁদ ব্যর্থ হয়, তাহলে আমি বন্ধু স্ট্রবেরির পরীকে বলবো রাস্তার ধারের কোনো মাঠে বসে থাকতে। যদি যুবকটি কোনো কারণে পানি পান না করে, তাহলে সে নিশ্চয়ই পাকা আর মিষ্টি ফল খেতে চাইবে। আমার বন্ধু স্ট্রবেরি সঙ্গে সঙ্গে ওর গলায় ঝাঁপিয়ে পড়বে আর ওকে দম বন্ধ করে মেরে ফেলবে। এইবার আত্মাদের হাততালিতে চামড়ার থলেটা জোরে জোরে দুলে উঠল। এরপর ভেসে এলো বাদুর আত্মার নাকি চিৎকার। বিয়ের নিয়ম কানুন আমি জানি। বর যখন কনের বাড়িতে উপস্থিত হয়, তখন কনের বাড়ির উঠোনে এক বস্তা তুষ রেখে দেওয়া হয়, যেন বর তার ঘোড়া থেকে আরামে নামতে পারে। আমি বস্তার মধ্যে একটা আগুনের মতো গরম পেরেক রেখে দেওয়ার ব্যবস্থা করব, তাহলে যুবকটি পড়ে যাবে। খুব ভালো, খুব ভালো। সব আত্মারা এই বুদ্ধিটাকে সমর্থন করল। এইসব শোনার পরে সাপের আত্মা হিসিস করে উঠল। আমার চাচাতো ভাইকে বলবো কবনের মাদুরের নিচে লুকিয়ে থাকতে। যদি সব পরিকল্পনা ব্যর্থ হয় এবং বর ও কনের সাথে দেখা হয়, আমার ভাই তখন মাদুরের তল থেকে বেরিয়ে এসে যুবকটিকে কামড়ে দেবে। আর এইভাবেই আমাদের সমস্যার সমাধান হবে। ভালো, খুব ভালো। গল্পের আত্মারা হেসে উঠল। এরপর নেমে এলো নীরবতা, আর থলেটা স্থির হয়ে গেল। পুরনো চাকরটা এইসব শুনে ভীষণ ভয় পেল। সে তার মনিবকে যথাযথই ভালোবাসত।
তার কোনো ক্ষতি হোক সেটা সে চাইতো না। কিন্তু সে এও জানতো যে সে যদি শোবার ঘরের দরজায় ঝোলানো চামড়ার থলের ভেতরের গল্পের আত্মাদের কথা বলে, তাহলে তা কেউ বিশ্বাস করবে না এবং ভাববে তার মাথার স্ক্রু ঢিলে হয়ে গেছে। চাকরটি ভাবল, আমার মনিবকে বুদ্ধি করে বাঁচাতে হবে। সে যুবকের চাচার কাছে গেল আর যুবকের ঘোড়ায় চেপে কনের বাড়ি যাওয়ার অনুমতি চাইল। শুনে চাচা উত্তর দিলেন, কিছুতেই না। বরের ঘোড়াতে তুমি কেন যাবে? তুমি খুব বুড়ো হয়ে গেছো, আর এই এত দূরের ভ্রমণ তোমার জন্য খুব দীর্ঘ হয়ে যাবে। দয়া করুন, দয়া করুন, আমাকে যেতে দিন, চাকরটা বলল। আমি দীর্ঘদিন ধরে আমার মনিবের দেখাশোনা করছি। আমি তাকে তার বিয়ের আসরে নিয়ে যাব, তারপরে শান্তিতে অবসর নেব। ঠিক আছে, চাচা নিঃশ্বাস ছেড়ে বললেন। তুমি ঘোড়া চালিয়ে নিয়ে যাও। অবশেষে বরযাত্রীদের দল রওনা হলো। বুড়ো চাকরটা তার যুবক মনিবের ঘোড়ার লাগাম ধরে রওনা হলো। সেই ঘোড়াটির জিন ছিল খুব সুন্দর আর ঝালর দেওয়া। বরের পোশাক ছিল জাঁকজমকপূর্ণ। তার পাশে পাশে চাকরটা পায়ে হেঁটে যাচ্ছিল। সেই যাত্রী দলের সব শেষে ছিল চাচার ঘোড়া। সেই ঘোড়াটিও খুব সুন্দর। আর একজন চাকর সেটা টেনে নিয়ে যাচ্ছিল। দিনটা ছিল রোদ ঝলমলে। কিছু দূর যাবার পরে বর পিপাসার্ত হয়ে পড়ল। আর ঠিক সেই সময় সে দেখতে পেল একটা ঠান্ডা পানির কুয়ো, যার ভেতরে একটা সুন্দর পানপাত্র ভেসে আছে। আমাকে এক পাত্র পানি এনে দাও, সে তার চাকরকে হুকুম দিল। বৃদ্ধ চাকর ঘোড়ার লাগাম ধরে খুব তাড়াতাড়ি এগিয়ে গেল আর বলল, প্রিয় মনিব আমার, আপনি পানি পান করবার জন্য দয়া করে কিছুতেই থামবেন না। এই রোদের মধ্যে পানি পান করলে আপনার ভীষণ ঘাম হবে এবং তার ফলে আপনার এই জাঁকজমকপূর্ণ পোশাক নষ্ট হয়ে যাবে। মনিবের আদেশ এভাবে অমান্য করায় অন্য চাকরেরা খুবই অবাক হয়ে গেল। কিন্তু বরযাত্রা এগিয়েই চলল। এরপর তারা একটা স্ট্রবেরির ক্ষেতের পাশে দিয়ে চলল। আমি এখনো পিপাসার্থ আর ক্ষুধাও লেগেছে, তাই বর বলল, আমাকে কয়েকটা স্ট্রবেরি এনে দাও। বৃদ্ধ চাকরটি বলল, আমার মনে হয় আপনি আসলে স্ট্রবেরি চাচ্ছেন না। আপনি আপনার পোশাকে স্ট্রবেরির রস ফেলে নষ্ট করে ফেলবেন। আপনার প্রিয় মা আপনাকে ভালো পোশাক পরা অবস্থায় কখনো খেতে দিতেন না, এটা তো মনে আছে আপনার? অন্যান্য চাকররা তাদের কানকে আর বিশ্বাস করতে পারছিল না।
তার চাচার কাছে খবর পাঠানো হলো এই বলে যে পাগল বুড়োটা তার মনিবের আদেশ মানতে অস্বীকার করছে। খবরটা শুনে চাচা দ্রুত বেগে চলে এলেন। কি ঘটছে এসব? তিনি জানতে চাইলেন। এ কথা কি সত্যি যে এই চাকর পানি বা স্ট্রবেরি আনতে অস্বীকার করেছে? হ্যাঁ, তা করেছে, বর জানালো। কিন্তু এই নিয়ে কোনো ঝামেলা করার দরকার নেই। ও আমার বিশ্বস্ত পুরনো চাকর। চাচা বললেন, ঠিক আছে, এখন আর কোনো ঝামেলা নয়। তবে বিয়ের পরে একে ভালো করে পিটুনি দিতে হবে। আর এভাবেই বৃদ্ধ চাকরটা তার মনিবকে গল্পের আত্মাদের পাতা প্রথম দুটি ফাঁদ থেকে বাঁচিয়ে দিলেন। এবং একসময় তারা কনের বাড়িতে পৌঁছেও গেলেন। কনের বাড়িতে খুব বড় খানাপিনার আয়োজন করা হয়েছিল এবং পাত্রপক্ষের জন্য একটা বড় তাঁবু খাটানো হয়েছিল। উঠোনে পাত্রের ঘোড়ার কাছে এক বস্তা ধানের তুষ রাখা হয়েছিল। যুবকটি যখন ঘোড়া থেকে নামতে গেল, বুড়ো চাকর হঠাৎ তুষের থলেটা টান মেরে সরিয়ে ফেলল। যুবকটি এবার একটু রেগে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কি সত্যি পাগল হয়ে গেছো? আমি পা হড়কে এখনই পড়ে যেতাম। চাচা আবারও রেগে গেলেন এবং চাকরটাকে 2 দফা পিটুনি দেবেন বলে ঠিক করলেন। বিয়ের অনুষ্ঠান শেষ হলো। চাকরটা চুপ করেই থাকলো। সে তার মনিবকে তৃতীয় বিপদ থেকেও বাঁচিয়েছে। এরপর বাকি উৎসব শুরু হলো। একটা মোরগ আর একটা মুরগিকে সুন্দর পোশাক পরিয়ে মদের পাত্রের সাথে বেঁধে তাদেরকে সুন্দর কারুকার্য করা একটা টেবিলের ওপর রেখে দেওয়া হয়েছিল। টেবিলের পাশে ড্রাগনের ছবি আঁকা পর্দা ঝুলিয়ে দেওয়া হয়েছিল সৌভাগ্যের প্রতীক হিসাবে। বর টেবিলের পূর্ব পাশে দাঁড়িয়েছিল আর কনে সুন্দর কারুকার্য করা পোশাক পরে দুজন সখীকে নিয়ে টেবিলের পশ্চিম দিক থেকে এসে দাঁড়ালো। বর ও কনে পরস্পরকে মাথা নুইয়ে অভিবাদন জানালো। উৎসব চলতে থাকলো। সবাই সেই মোরগ মুরগি বাঁধা পাত্র থেকে চুমুক দিয়ে মদ পান করলো এবং এভাবেই বিয়ের যাবতীয় নিয়ম কানুন পালন করা হয়ে গেল। বিরাট খানাপিনা, অনেক কথাবার্তা এবং বহু আত্মীয় স্বজনের আসা যাওয়া চলতে থাকলো। অবশেষে বর ও কনের বিশ্রাম করার সময় হয়ে এলো। এখানে এবার সাপের আত্মারা যুবকটিকে হত্যা করার শেষ চেষ্টা চালাবে। বৃদ্ধ চাকর বরকনে ও অন্যদের অনুসরণ করল এবং হতবাক করে দিয়ে সবাইকে পেছনে ঠেলে আগে আগে এগিয়ে চলল। সে কোমরে লুকানো একটি তরবারি বের করল
সামনের মেঝের কার্পেট তুলল এবং তার নিচে লুকানো সাপটাকে কেটে টুকরো টুকরো করে ফেলল। এই রকমের ঝামেলা আর বিরক্তিকর উত্তেজনা সংসারে এর আগে কখনো হয়নি। যখন সাপটি মরে গেল, চাকরটি স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ তার মনিবকে মেরে ফেলার সমস্ত কল্পনা সে ভেস্তে দিতে পেরেছে। এবার সেই যুবকটি বৃদ্ধটিকে জিজ্ঞেস করল, তুমি কেন এমন করে যাচ্ছ? বৃদ্ধ চামড়ার ব্যাগের আত্মাদের কথা এবার সবাইকে জানালো। যুবকটি তার সব কথা বিশ্বাস করল এবং গল্পের আত্মাদের স্বার্থপরের মতো ব্যাগের মধ্যে বন্দি করে রাখার জন্য দুঃখিত হয়ে বলল, আজ থেকে আমি সবাইকে সেই সব গল্প, এতদিন যা আমি একা একা উপভোগ করে এসেছি, তা শোনাবো। তার 1 বছর পরে যখন যুবকের ছেলে আর মেয়ে হলো, প্রতিদিন যুবক সে তাদের নিয়ে বসতো আর গল্প শোনাতো। ছেলে মেয়েরা ভাবতো তাদের বাবা পৃথিবীর সব থেকে সেরা বাবা। এইভাবে এক এক করে সেই থলের ভেতরকার সমস্ত আত্মারা মুক্তি পেয়ে গেল। বুড়ো কাজের লোকটিকে অবশ্য কোনো শাস্তিই দেওয়া হলো না, বরং ঠিক উল্টো ঘটনা ঘটল। তার জন্য যুবকটি সারা জীবনের আরামদায়ক খাবার ও শোবার ব্যবস্থা করে দিলেন। বন্ধুরা, আমার আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ঠিক কী ধরনের গল্প, কেমনভাবে আপনারা আমার কাছ থেকে শুনতে চান, তাও আমাকে লিখে জানাবেন। আজকের মতো এখানেই। শুভরাত্রি।